আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম। সমাজ পরিবার কেউ খুশি নয়, আমি ব্যক্তিগতভাবে খুশি নয়। এদের জীবজন্তুর সঙ্গে তুলনা করা মুশকিল। এসব লোককে ক্ষুধার্ত নেকড়ের সামনে ছেড়ে দেওয়া উচিত। হায়ার কোর্টে পরিবার যাবে, আমরা সাথে আছি। কলকাতা পুলিশও যথাযথ গুরুত্ব দিয়ে এর তদন্ত শুরু করেছিল, অ্যারেস্ট করেছিল। সিবিআই পরবর্তীকালে এই তদন্ত হাতে নিয়েছে এবং তাতে দেখা গেছে সঠিক লোককেই কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল। এই সর্বোচ্চ সাজা কোর্টের কাছ থেকে আদায় করে আনার দায়িত্বে কে ছিল? দায়িত্বে ছিল সিবিআই, কারণ ট্রায়ালটা তারা করাচ্ছেন। ফলে কোর্ট কেন সর্বোচ্চ সাজা দিলেন না বা কোর্টের কাছ থেকে কেন সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডটা আদায় করে আনা গেল না, এটা সিবিআই খোলসা করে বলতে পারবে। এবং সিবিআই এর রায়ে চ্যালেঞ্জ করে আবার সর্বোচ্চ শাস্তির দাবিতে, প্রাণদণ্ডের দাবিতে হায়ার কোর্টে যাবে কিনা সেটাও সিবিআই কে তাদের সিদ্ধান্ত স্পষ্ট করে বলতে হবে। একজন ব্যক্তি এই ঘটনায় জড়িত থাকতে পারে না, আর যদি একজন ব্যক্তি জড়িত থাকতো তাহলে এতজন ব্যক্তি তাকে বাঁচানোর চেষ্টা করতো না। তাহলে অভয়ার কি এমন হলো? অভয়ার মধ্যে আপনি রেপ এবং মারার মতো জঘন্য ঘটনা ঘটার পরেও এতজন মিলে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করতে হলো, এই প্রশ্নটা আমাদের থেকে যাচ্ছে। যে সমস্ত বিচার হলো, বিচারককে ক্রিটিসাইজ করতে পারি না, কিন্তু বিচারকে আমরা ক্রিটিসাইজ করতে পারি, জাজমেন্টকে আমরা ক্রিটিসাইজ করতে পারি। সেই ক্রিটিসাইজের ক্ষমতা নিয়ে আমরা ক্রিটিসাইজ করছি। এই জাজমেন্টটা আমরা মনের কোণে মানতে পারলাম না। তবে যিনি বিচারক ঘটনাচক্রে তিনি বহরমপুরের ছেলে বলে শুনেছি, আর বহরমপুরের কোর্টেও তাকে প্র্যাকটিস করেছে নাকি শুনেছি। বিচারক ঠিক করবে যে এটা বিরলতম অপরাধ কিনা, তার উপরে নির্ভর করে বিচারক তার রায় দেয়। অপশন এরকমই ছিল, হয় মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন। বিচারকের মনে হয়েছে মৃত্যুদণ্ড দরকার নেই, তাই যাবজ্জীবন দিয়েছে। একইভাবে কলকাতাতে আরেকটা ঘটনায়, হেতাল পার্কের ঘটনায় ধনঞ্জয় বলে একজনকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মৃত্যুদণ্ড দিলেও তাকে রেমিশন করার অর্থাৎ যাবজ্জীবন করার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করা যায়। কিন্তু সেদিনকার মতন আজও বলছি, যেন কোথাও একটা অতৃপ্তি কাজ করছে। বিচার হলো, সবই হলো, মানে বলে না যে আলো জ্বললো, বাজনা বাজলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না। সেই রকমই আমার মনে হচ্ছে সবই হলো, কিন্তু এটা অতৃপ্তি, যেন মানে অসন্তুষ্টি আমার নিজের ব্যক্তিগতভাবে তার থেকে বার হতে পারছি না। আমার মনে হচ্ছে যেন যেটা আমরা আশা করেছিলাম সেটা ঠিক হলো না। পানিশমেন্ট তারা বাড়াতে চান, তাহলে তাকে উচ্চতর পরানে এসে ক্রিমিনাল অ্যাপিল করতে হবে, এবং আমি মনে করছি যে তারা হয়তো সেটাই করবেন। কিন্তু ইন দ্য মিনওয়াইল আরো দুটো প্রসিডিংস ওদের পেন্ডিং। একটা হচ্ছে কলকাতা হাইকোর্টের রিট পিটিশন পেন্ডিং, অপরদিকে যেহেতু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল এবং পরবর্তীতে মামলাটি সুপ্রিম কোর্ট কগনিজেন্স নিয়েছিল, তাই সুপ্রিম কোর্টে যেহেতু প্রসিডিংসটি পেন্ডিং, তাই সেখানে তারা ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন করেছে। এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ খুব যথার্থই বলেছিলেন, যেহেতু উচ্চতর ফোরামে সেটি অলরেডি পেন্ডিং, তাই তার পক্ষে এটা যথেষ্ট বিড়ম্বনার কারণ যে এই মামলাটিকে মানে নিয়ে সেটা নিয়ে ডিসাইড করা। ফলে তারা ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন করেছে, সেই অ্যাপ্লিকেশনটিও বর্তমানে পেন্ডিং। একদিকে তদন্ত সেটা যে ত্রুটি মুক্ত এটা বলা যাবে না, এই কারণেই। তার কারণ হচ্ছে প্রথম যে চার্জশিট, সেই চার্জশিটে সিবিআই উল্লেখ করেছিল যে লার্জার কনস্পিরেসি রয়েছে, এভিডেন্স ট্যাম্পারিং রয়েছে, এবং সেখানে সন্দীপ ঘোষ এবং টালা রসি যুক্ত রয়েছে, এবং সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দেবে। গোটা ট্রায়াল পর্বে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না, প্রথম।
দ্বিতীয় হচ্ছে যে শুধু দিতে পারলো না তাই নয়, তারা 90 দিনের মধ্যে দিতে পারলো না এবং পরে তারা বেল পেয়ে গেল এবং তারা এটা এস্টাবলিশ করতে ব্যর্থ হলো যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা এবং এই যে ঘটনাটির হিনিয়সিটি, তার যে বেসিক্যালি আপনি যদি বলেন তার ক্রিমিনালিটি এবং হিনিয়সিটি এত বেশি যে একে বিরল থেকে বিরলতম ঘটনা বলেই তোমাকে অভিহিত করতে হবে আদালতকে, সেই যুক্তিগ্রাহ্যতার জায়গাতে আদালতকে নিয়ে যেতে ব্যর্থ হলো তদন্তকারী সংস্থা। এটা খুব পরিষ্কার। ফলে এই ব্যর্থতার দায় এই তদন্তকারী সংস্থাকে নিতে হবে। নিশ্চিতভাবে এভিডেন্স ট্যাম্পার হয়েছে, এই নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই এভিডেন্স ট্যাম্পার হয়েছে মুখে বলা তো যথেষ্ট নয়, কোর্ট অফ লতে সেটা প্রতিষ্ঠা করতে হবে। সেই প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তাদের যে এন্ডেভার নেওয়া উচিত তদন্তকারী সংস্থা সেটা নিয়েছে বলে অন্ততপক্ষে মনে হচ্ছে না তাদের কন্ট্যাক্ট দেখে। তারা প্রথম চার্জশিটে উল্লেখ করলো যে এই ডকুমেন্ট ট্যাম্পার রয়েছে, এভিডেন্স ট্যাম্পারিং রয়েছে, লার্জার কনস্পিরেসি রয়েছে, অথচ পুরো ট্রায়াল পর্বে দিতে পারলো না। আজকে রায় হচ্ছে বিরল থেকে বিরলতম ঘটনা নয় বলে। ফলে এই বিষয়গুলোকে সত্যি সত্যি ভাবাচ্ছে যে তদন্তকারী সংস্থার ভূমিকা একদিকে, অপরদিকে নিশ্চিতভাবেই তারা আমি বলবো তার পরিবারকে যে নিশ্চিতভাবে আপনার রেমেডিলেস নন, নিশ্চিতভাবে উচ্চতর ফোরামে যাওয়া যেতে পারে। অলরেডি আপনাদের দুটো প্রসিডিংস পেন্ডিং। তো কোর্টরুমে যখন দাঁড়িয়ে বারবার বলছেন আমাকে আইপিএস অফিসাররা যা নির্দেশ দিয়েছেন তাই করেছি, আইপিএস অফিসাররা কে এটা জানার চেষ্টা এটাই করলো না কেন? জন আন্দোলন হওয়া উচিত যে এই কথার পরিপ্রেক্ষিতে তদন্ত কেন ঠিক পথে পরিচালিত হবে না, ওই কথা সূত্র ধরেই তদন্ত হোক যাতে আসল সত্যতা উদ্ঘাটিত হয়, এইটাই নিয়ে আলোচনা হওয়া উচিত। ফাঁসি কেন দিল না, কেন যাবজ্জীবন কারাদণ্ড, এইসব করে মূল প্রশ্ন থেকে মানুষকে বিপদ পরিচালিত করার পরিকল্পনা আছে, এই সম্পর্কে সচেতন হওয়া দরকার। এই যে আজকে জাজ বললেন যে এটা রেয়ার কেস, আমি মনে করছি না, কিন্তু আমি মনে করছি এটা রেয়ার কেস। কারণ আমার মেয়ে একটা হসপিটালে, সরকারি হসপিটালে কর্মরত অবস্থায় ছিল, সিবিআই প্রমাণ করতে পারলো না যে এটা রেয়ার কেস। সিবিআই এর ব্যর্থতা। আমরা ক্ষতিপূরণ, আমার ক্ষতি কেউ পূরণ করতে পারবে না। এটা ভগবান আমাকে একটা ডায়মন্ড দিয়েছিল যেটা আমি হারিয়ে ফেলেছি, সেটা কি কেউ পূরণ করতে পারে? সমাজ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শুধু সন্তানের মেধা থাকলে হবে না, বাবা মাকে প্রভাবশালীও হতে হবে। আমরা সামনে যেটা জজ ভালো মনে করেছেন সেটা দিয়েছেন, আমরা কিছুই চাইনি। ও একা আমার মেয়েকে খুন করেনি, এটা আমি মনে করি, প্রথম দিনও মনে করেছিলাম, এখনো মনে করি। নির্যাতিতার পরিবার এবং আমার বিশ্বাস রাজ্যের কোনো মানুষই খুশি নয়, কিন্তু প্রশ্ন যেটা আসে যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসেবে বিচারক তখনই এটা বলতে পারবেন যখন তদন্তকারী সংস্থা সিবিআই তারা তাদের চার্জশিটে, তারা তদন্তে কি কি ঘটনা তুলে এনেছে, কিভাবে তারা তদন্ত প্রক্রিয়া চালিয়েছে, তার ভিত্তিতে বিচারক একটা সিদ্ধান্ত নেন। একজন লয়ার খুব সুন্দর বলেছেন যে আপনি খিচুড়ি রাধার মশলাপাতি দিয়ে বিরিয়ানি এক্সপেক্ট করতে পারেন না। আবার প্রশ্ন সিবিআই এর কাছে, তারা তদন্তটা কি করেছে এবং তাদের তদন্তে যে এতগুলো কেন, ওনার মেয়েটির বাবা মা যে 1, 2, 3, 4 করে প্রশ্নগুলো করেছিলেন, একটা প্রশ্নের উত্তর সিবিআই আজ অব্দি দিতে পারেনি। মানে সিবিআই কি তদন্ত করলো যাতে এরকম একটা নৃশংস বর্বরতম ঘটনাকেও মাননীয় বিচারক বিরলের মধ্যে বিরলতম বলতে পারলেন না? সিবিআই কে প্রশ্নের উত্তর দিতে হবে। আগামী দিনে যদি সে উত্তর সিবিআই দিতে না পারে তাহলে সিবিআই তদন্ত নিয়ে, তাদের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন উঠবে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। আইনের পরিভাষায় রেয়ারেস্ট অফ রেয়ার কেস, সেটা কোনটা সেটা বিচার করার ব্যাপারে আমাদের সুপ্রিম কোর্টের কতগুলো নির্দেশিকা আছে, গাইডলাইন্স আছে, যে অ্যাগ্রাভেটিং সার্কামস্টান্সেস আর মিটিগেটিং সার্কামস্টান্সেসটা দেখতে হবে, দুটো একটাকে আরেকটার পাশে ফেলে বিচার করতে হবে। বিচার করে দেখতে হবে যদি বোঝা যায় যে যিনি অপরাধী তিনি সমাজের পক্ষে অত্যন্ত একজন ক্ষতিকারক ব্যক্তি, মিনাস টু দ্য সোসাইটি, সেরকম যদি তিনি না হন কিংবা তার যদি শোধরানোর কোনো সম্ভাবনা বিচারকের কাছে মনে হয়েছে না থাকে, তাহলে কিন্তু এটাকে বিরল থেকে বিরলতম ঘটনার মধ্যে ফেলতে হবে। কোনো বিচারককে ফাঁসির সাজা দিতে গেলে অনেক চিন্তা করতে হয়, অনেক ভাবতে হয়। তো এখানে নিশ্চয়ই বিচারক সেগুলো ভেবেছেন। এই মামলার অ্যাগ্রাভেটিং সার্কামস্টান্সেস, মিটিগেটিং সার্কামস্টান্সেস, এগুলো বিচার করে তিনি বুঝেছেন যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা নয়, সেই জন্যই তিনি ফাঁসির সাজা দেননি। সেন্টেন্সিং এর হিয়ারিং এর জন্য ছিল, আগের ডেটে জাজমেন্ট ডিক্লেয়ার করা হয়েছিল, আপনারা জানেন, কনভিকশন দেওয়া হয়েছিল।
কি সাজা হবে এক্স্যাক্টলি সেটার জন্য আজকে একটা হিয়ারিং, যেটা আইনেই আছে, সেই হিয়ারিংটা আজকে হলো এবং সেখানে স্টেট সাবমিশন করলেন অ্যান্ড ডিফ্যাক্টো সাবমিশন করলেন যাতে ডেথ পেনাল্টি দেওয়া হয়, হুইচ ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ পানিশমেন্ট এই যে ঘটনাটা ঘটেছে সেই ইনসিডেন্টটার উপরে। এবং আমরা সেখানে ওটাকে চ্যালেঞ্জ করে সাবমিশন করলাম যে হাউ সুপ্রিম কোর্ট ইটসেলফ হ্যাজ সেড যে যদিও রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট কেসে ডেথ পেনাল্টির প্রভিশন আছে অ্যান্ড ইটস নট আনকনস্টিটিউশনাল, তাও তখনই ডেথ সেন্টেন্স দেওয়া হবে যখন আর কোনো অল্টারনেটিভ পানিশমেন্টের আর কোনো কার্যকারিতা নেই এবং সেটা লার্নেড কোর্ট বিচার করবেন। এবং সেই রিলেটেডই আমি অনেক কটা সাইটেশন আমরা দিয়েছিলাম যেখানে অনারেবল সুপ্রিম কোর্ট বলছেন যে এই ক্ষেত্রে রেস্ট অফ রেস্ট কেস হলেও তারপরে যদি রেফরমেশনের চান্স একটা মানুষের তো অধিকার, কেননা আপনারা জানেন জেলকে রেফরমেটরি সেন্টার বা কারেকশনাল হোম বলা হয়, তো এখন জেলের সংজ্ঞাটাই ওটা হয়ে গেছে যে ওইটা একটা জায়গা যেখানে মানুষের সংশোধন হওয়ার একটা সুযোগ দেওয়ার জন্যই জেলে পাঠানো হয়। দ্যাট ইজ দ্য ক্রিমিনাল, সেভাবেই এখন দেখা হচ্ছে। অর্ডার কি হলো ম্যাডাম? অর্ডারে হলো যে ডেথ পেনাল্টি, জজ সাহেব এসে বললেন যে ডেথ পেনাল্টি উনি দিচ্ছেন না, আমাদের সাবমিশনটা কনসিডার করা হয়েছে এবং আমাদের জাজমেন্টগুলো কনসিডার করা হয়েছে এবং লার্নেড কোর্ট বললেন যে এটা রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট কেস নয় এবং তাই জন্য হাইয়েস্ট যে সাজাটা দেওয়া হচ্ছে দ্যাট ইজ লাইফ ইন প্রিজন। আপনারা কি আগামী দিনে হাইকোর্টের দ্বারস্থ হবেন? হ্যাঁ, সেটা তো যে কোনো অ্যাকিউজড যে কনভিক্ট হচ্ছে তার রাইট থাকে ওপরের আপিল কোর্টে যাওয়ার, তো ডেফিনেটলি উনি আপিল তো করবেন। আপনারা যাবেন সে বিষয়ে কিছু পরিকল্পনা করেছেন? না, আমরা পরিকল্পনা করার জন্য একটু সময় নেব। তারা বুঝছেন যে একটা বিরাট দুর্নীতি এবং দুষ্কৃতি রাজকে এবং অপশাসনকে প্রচন্ডভাবে চাপা দেওয়ার চেষ্টা, এ দিয়ে কি অপরাধ কমবে? বিচারের উদ্দেশ্য কি? অপরাধ কমানো। বিচারের উদ্দেশ্য কি? সমাজে শান্তি, নিরাপত্তা, সুরক্ষাকে নির্দিষ্ট করা। এই বিচারের মধ্যে দিয়ে কি তা পাওয়া যাচ্ছে? ডাক্তার মেয়েটির মা বাবা কি সন্তুষ্ট? আমরা সন্তুষ্ট? আমরা কি সবাই মনের একদম বটম টু হার্ট থেকে আমরা বলতে পারি যে এই রায় আমাদের পশ্চিমবঙ্গে প্রতিটা দিন মেয়েদের উপরে যা অত্যাচার, নিপীড়িত মানুষের, নিচের তলার মানুষের উপরে যে অত্যাচার, যে অন্যায়, সেই অন্যায় বন্ধ হবে? রাজ্যের মানুষ, অভয়ার মঞ্চ, তার সাথে ডাক্তারবাবুরা এবং আপামর গোটা রাজ্যের মা বোনেরা যে লড়াইয়ে নেমেছিল, এই লড়াইয়ের প্রতি অসম্মান হলো। শেষ পর্যন্ত বহু প্রতীক্ষিত রায় দিলেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। রাজ্যের মুখ্যমন্ত্রী ও অধিকাংশ নাগরিকদের মত অনুযায়ী তিনি আরজি করের ঘটনাটিকে বিরল থেকে বিরলতম বললেন না, তাই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেননি। একমাত্র ধৃত ও অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আজীবন সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ফলে আগুনে জল না পড়ে ঘি পড়ল। নিরপেক্ষ জনগণ শুধু নয়, সংগ্রামী জুনিয়র সিনিয়র ডাক্তাররা, বিভিন্ন ডান বাম রাজনৈতিক কর্মীরা, এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত মর্মাহত হয়েছেন এই রায়ে। জনতার দাবি, নির্যাতিতাকে যেমন নৃশংসভাবে ধর্ষণ ও খুন হয়েছে, সেখানে দোষীকে ফাঁসিতে লটকালেই তার যোগ্য শাস্তি হতো, নির্যাতিতার আত্মা শান্তি পেত, জনগণেরও যুদ্ধ জয় হতো। মুখ্যমন্ত্রী তো বলেইছেন রাজ্যের হাত থেকে তদন্তের ভার নিয়ে নেওয়া হয়েছে, না হলে ফাঁসির রায় হতো, অর্থাৎ রাজ্য সরকার যা চান সেটাই করিয়ে নেওয়া হতো আদালতের বিচারে। অদ্ভুত কথা, সেটা তো হলো না। ফলে আবার ক্ষোভ বিক্ষোভ মাথাচাড়া দেবে। ধর্ষকের একজন শুধু নয়, মেঘের আড়ালে লুকিয়ে থাকা মেঘনাদদেরও ফাঁসির দাবি উঠবে। পুজোর পর যে বাঙালি তীব্র আন্দোলন থেকে সরে এসে বড়দিন আর নতুন বছরের মেলা খেলায় মেতে থাকলো, তাদের আবার ফাঁসির দাবিতে মাঠে নামার যে পরোক্ষ সুযোগ শিয়ালদহ আদালতের বিচারক করে দিলেন, সেটা তো রাজ্য প্রশাসনের বিপাকে পড়ারই সামিল। সেটা যেমন মুখ্যমন্ত্রী বুঝছেন, তেমন তার দলীয় নেতা কর্মীরাও বুঝছেন। আদালত যদি ফাঁসির আদেশ দিতেন, জনগণের ক্ষোভ অনেকটাই প্রশমিত হতো। ফাঁসির শুরুর ইতিহাসও তাই বলে। রাষ্ট্র কাউকে দোষী শনাক্ত করে 4 রাস্তার মধ্যে ফাঁসিতে ঝোলাতো। সেই স্বর্গীয় দৃশ্য দেখত নাগরিক সমাজ, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করত। আজকাল শুধু লোকচক্ষুর আড়ালে ফাঁসি হয়। বিদেশের কিছু জায়গায় ফায়ারিং স্কোয়াড, কোথাও 20 ইঞ্জেকশন, নয়তো ইলেকট্রিক শকে চেয়ারে বসিয়ে দোষীর ভবলীলা সাঙ্গ করা চলছে, আর নয়তো ফাঁসি তো রয়েছেই।
ওয়াজেদ আলীর কথায় বলাই যায় সেই ট্র্যাডিশন সমানে চলছে। বিচারক কেন ঘটনাটিকে বিরল থেকে বিরলতম ঘোষণা করলেন না, কেন ফাঁসিতে লটকানোর আদেশ দিলেন না, এই দাবি নির্যাতিতার বাবা মায়েরও। সেটাই স্বাভাবিক। বরং রাজীব গান্ধীর হত্যাকারীদের ফাঁসির বিপক্ষে থাকা সোনিয়া গান্ধী, রাহুল ও প্রিয়াঙ্কাদের সিদ্ধান্তই ছিল অস্বাভাবিক। কিন্তু নির্যাতিতার অভিভাবকরা এটুকু বুঝেছেন, সিবিআই এর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই বিচারকের রায়। ঘটনাটিকে বিরল থেকে বিরলতম ঘোষণার ক্ষেত্রে সিবিআই এর যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল, সিবিআই তা দিতে পারেনি। আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষকরা, এমনকি বিরোধী পক্ষ থেকেও দাবি করছেন, রাজ্য প্রশাসন কয়েকজনকে বাঁচাতে যেভাবে সাক্ষ্য প্রমাণ লোপাট করেছে, তাতে একমাত্র বলির পাঁঠা সঞ্জয় রায়। আদালতের রায়ে জনগণের ক্ষোভ আবার কতটা জ্বলে উঠবে, রাজ্য সরকার কতটা বিব্রত হবে, সেসব এখন লক্ষ্য করার বিষয়। এই প্রসঙ্গেই অভিজ্ঞ বর্ষিয়ান সাংবাদিক শ্যামলেন্দু মিত্রের সঙ্গে একটি টেলিফোনিক সাক্ষাৎকার দিগদর্শনের। হ্যাঁ বলুন। নমস্কার দাদা, 24 ঘন্টার ব্যবধানে আমরা কিন্তু আবার আপনার শরণাপন্ন হলাম। সেটা আমার ভাগ্য। না না, সেটা নয়, আপনার অভিজ্ঞতা, এতদিন কাজ করবার মূল স্ট্রিমে আপনি এতদিন কাজ করেছেন, সেই জন্যই আপনার কাছে বারবার আসি। প্রসঙ্গত হচ্ছে আজকে তো সেই বহু প্রতীক্ষিত রায় ঘোষণা হয়ে গেল। হ্যাঁ, সর্বোচ্চ ও সর্বনিম্ন এই দুটোর মধ্যে থেকে বিচারক অনির্বাণ দাস বেছে নিলেন সর্বনিম্ন শাস্তি। হ্যাঁ, তো এই ঘটনাক্রমটা আপনার চোখে কি বলবেন, আপনার সাংবাদিকতার দৃষ্টিতে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এইটা ঘটনাটা বিরলতম, এই নিয়ে কোনো বিতর্ক নেই। এটা এবার ফাঁসি না ফাঁসি নয়, যাবজ্জীবন, এইসব নিয়ে তো প্রচুর বিতর্ক আছে। আমাদের দেশে ফাঁসিটা এখনো রাখা হয়েছে, কিন্তু জাজ মনে করেছেন যে এখানে এটাকে আমি বিরলতম বলে মনে করছি না। এখন জাজের এই অধিকার আছে। এরপর হায়ার কোর্টে গিয়ে সেটা আবার ডিবেট হতে পারে। এবার হলো একটা জিনিস হচ্ছে যে জাজ যেটা বলছেন, এবং আমি রায়ের কপি এখনো পাইনি, রায়ের কপিটা যেটা আমার ধারণা কালকে নিশ্চয়ই এটা কাগজে কালকে ডিটেলটা বেরোনো উচিত। যে নেটেও পেয়ে যাবেন। হ্যাঁ, নেটে আমি এখনো পাইনি। তো সেটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে জাজের যে বক্তব্য, সেই বক্তব্য বিরলতমটা নিয়ে বক্তব্যটা আমি মানছি না, কিন্তু বাকি যে অংশটা সেটা তো আপনার হাতে কিছু নেই। জাজ বলেছেন যে ইনভেস্টিগেটিভ এজেন্সি যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী এই সঞ্জয় রায় অপরাধী। সে গলা টিপে ধরে মেরেছে, তারপর সে পরে না আগে সেটা ক্লিয়ার এখনো হয়নি যে রেপ করেছে। এবং যে সাক্ষ্য প্রমাণ সিবিআই দিয়েছে, সিবিআই তার ওখানে উপস্থিত ছিল না, কে গলা টিপে ধরেছে, কে রেপ করেছে। তাহলে সাক্ষ্য এবং প্রমাণ মানে কিছু সার্কামস্টেন্স এভিডেন্স, আর হচ্ছে সাক্ষ্য। তাহলে কারা কারা সাক্ষ্য দিয়েছে যে সঞ্জয় রায় গলা টিপে ধরেছে এবং সে আগে হোক পরে হোক সে রেপ করেছে, তাহলে সেই সাক্ষীগুলোকে ধরা উচিত। যে তোমরা কি শুধু তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলে যে একটা লোক আর একটা লোককে মারছে, রেপ করছে? তোমার এই প্রশ্নটা কিন্তু বিটুইন দ্য লাইন্স কিন্তু এই প্রশ্নটা উঠবে। যেহেতু জাজ বলেছেন এবং জাজ লিখেওছেন নিশ্চয়ই, জাজ যখন বলেছেন যে এবং ওকে যখন আজকে ওর যে বক্তব্যটা রাখার সুযোগ দিয়েছিল, সেখানেও সে বারবার বলেছে সঞ্জয় রায় যে আমাকে ফাঁসানো হয়েছে, আমি মারিওনি, আমি রেপও করিনি। এবং জাজ বলেছে তুমি সব জানো, তুমি সব করেছো। এবং সিবিআই এর রিপোর্ট অনুযায়ী জাজ তাকেই দোষী সাব্যস্ত করেছে এবং বিরলতম হিসেবে মানতে চায়নি, তার জন্য তাকে সর্বনিম্ন দেওয়া হয়েছে। এবার বিরলতমটা নিয়ে যে ডিবেটটা চলছে, এবং এটা যদি বিরলতম না হয়, বিকাশ ভট্টাচার্য আইনজীবী তিনি বলেছেন এটা যদি বিরলতম নয় তাহলে কোনটা বিরলতম?
যেখানে একজন সরকারি পদে থাকা ডাক্তার এমডি করছে, সরকারি হাসপাতালের মধ্যে সে মারা গেল, তাকে খুন করা হয়েছে এবং নানা রকম ভাবে এটা কনফিউজ হয়েছিল, ওখানে ঘর ভাঙা হয়েছে। তারপর তো এইটা যদি বিরলতম না হয় তাহলে কোনটা বিরলতম? না, বাংলা একটা প্রবাদ আছে, সব শালাকে ছেড়ে দিয়ে বেটে শালাকে ধর। তো আছে কথাটা, তাহলে যা কিছু প্রমাণ লোপ হয়েছে, তারপর যে 18টা তথ্য প্রমাণ শিয়ালদা কোর্টে প্রডিউস করেছে সিবিআই, তারা শেষ পর্যন্ত ফাঁসির দাবি চালিয়ে গেছে। মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমাদের হাতে কেসটা থাকলে আমরা এতক্ষণ ফাঁসি দিয়ে দিতাম। আমি দ্বিতীয় প্রশ্নে আসি, প্রথম প্রশ্নে পড়ে যাচ্ছি। এই যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের হাতে থাকলে পরে আমরা এতদিনে ফাঁসির অর্ডার করে দিতাম, এটা কি, এটা কথাটা কি? না, এটা দেখুন, এটা কথার পিঠে কথা মুখ্যমন্ত্রী বলেছেন। কথার পিঠে কথা। আমাদের হাতে থাকলে, আমাদের হাতে মানে রাজ্য সরকারের পুলিশের হাতে, সিবিআই এর হাতে নয়। হ্যাঁ, রাজ্য পুলিশের হাতে থাকলে উনি কনফার্ম যেটা ফাঁসির অর্ডারই হতো। না না, সেটা তো জাজের উপর নির্ভর করছে। উনি বললেন যে ফাঁসির অর্ডার হয়ে গেছে। দেখুন, উনি রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিরা অনেক সময় অনেক এই ধরনের কথা বলেন যে আমাদের হাতে থাকলে আমরা। আমি রাজনৈতিক ব্যক্তিদের কথা নিয়ে আমি কোনো বিতর্কে ঢুকবো না, কিন্তু কথাটা হচ্ছে যে এই ঘটনার একজন সিভিক ভলেন্টিয়ার, সে কি গলা টিপে একটা মহিলাকে, সে মহিলা ঘুমছিল নাকি, ঘুমন্ত অবস্থায় তাকে গলা টিপে মেরে দিয়েছে। এখানেও তো প্রশ্ন আছে। নির্যাতিতার মা বলেছেন এবং কোর্টেতেও বলেছেন জাজ যে চশমা পরে কেউ কি ঘুমোয়? এখন এইসব দেখুন অনেক প্রশ্ন। আমরা আসল কথা বলে আসি যে এটা বিরল ঘটনা। কেন উনি বললেন না, কেন ফাঁসির অর্ডার দিলেন না? চারিদিকে দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য রেখেছেন, ডান, অতি ডান, বাম, প্রত্যেকেই কিন্তু ক্ষুব্ধ। প্রত্যেকেই বলছেন যে ফাঁসির অর্ডারটা হয়ে গেলে পরেই সমস্ত লেখা চুকে যেত। না না, আমি এইটার সঙ্গে একদম একমত নই। কারণ হচ্ছে যে ফাঁসি দিলে তো শেষ হয়ে গেল। যেমন যে কোনো ঘটনায় পোস্টমর্টমের পর দাহ করে দিলে, বিশেষ করে হিন্দুদের দাহ করে দেওয়া হয়, তারপর কিন্তু রিপোস্টমর্টমের কোনো সুযোগ থাকে না। কিন্তু এই প্রশ্নটা মিজানুর রহমানের সময় উঠেছিল যে সিবিআই কেন সেকেন্ড পোস্টমর্টম সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে করালো না। আমার কথা হচ্ছে এই ঘটনা, এটা একটা লোয়ার কোর্ট হয়েছে, লোয়ার কোর্টে থেকে আপার কোর্ট, হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট, তিনটে জায়গায় আমি যদি সাধারণ মানুষ এবং সাংবাদিকের চোখ দিয়ে যদি আমি দেখি, আমার মনের ভেতরে তো কিছু প্রশ্ন জাগ্রত হতে পারে। সেই জাগ্রত কি প্রশ্ন? যে একজন জাজ যা বলে দেবে সেটাই যে ফাইনাল, এরকম বহু ঘটনা ঘটেছে। লোয়ার কোর্ট থেকে হায়ার কোর্ট গেছে, সিঙ্গেল বেঞ্চ সেটাকে অল্টার করে দিয়েছে, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ গেছে, আর সেটাকে আবার অল্টার করে লোয়ার কোর্টেরটাকে বজায় রেখেছে। সুপ্রিম কোর্টে যখন গেছে, সুপ্রিম কোর্ট কিন্তু সেইটা আবার অন্যরকম রায় দিয়েছে। এই যে প্রশ্নটা আপনি কালকেও করেছিলেন যে এই গরিব লোক, দেখুন গরিব লোক তো ঠিকই আছে, আমি বলছি না যে গরিব লোক কি জাস্টিস পাচ্ছে না, গরিব লোকও জাস্টিস পাচ্ছে। এবং আমাদের দেশে কিন্তু এখনো হিউম্যান রাইটসটা তো ভালো সংগঠিত হয়ে গেছে এবং অনেক লয়ার আছে যারা হিউম্যান মাইন্ডের, তারা কিন্তু বিনা পয়সায় লড়ে দেবে, এরকম কিন্তু লয়ার আছে। আপনার এই যে আরজি করের ঘটনায় দিল্লিতে যে বৃন্দা গ্রোভার, তিনি বলেছেন আমি কোনো পয়সা নিইনি, পরে তিনি সরে গেছেন, সেটা আলাদা প্রশ্ন, আমি সেটা বলছি না। কিন্তু যাদের একদিনের 1 ঘন্টা দাঁড়ালে যাদের 10 লক্ষ টাকা ফিস, তারাও কিন্তু বহু ঘটনায় কিন্তু বিনা পয়সায় লড়েছে, এটার প্রমাণ আছে। তাই আমি মনে করি ফাঁসি নিয়ে যারা করছে তার ফাঁসি ওষুধ, এগুলো একদম সরলীকরণ করা, এটা সরলীকরণ করে দেয়, ফাঁসি দিয়ে দিলেই সমস্ত কিছু একদম হয়ে যাবে। তা কি হয়? এই যে দিল্লিতে নির্ভয়ার হয়েছিল, তারপরে এত ঘটনা ঘটছে কেন? এত লোক এইভাবে হয় না। ফাঁসিটা
ক্যাপিটাল পানিশমেন্টটা তুলে দেওয়া উচিত। এটা সংবিধানে সংশোধন করে ক্যাপিটাল পানিশমেন্ট তুলে দেওয়া, সে থাকুক জেলের ভেতরে। প্রকৃত ঘটনাটা কিন্তু যারা বলছে আবার যে ফাঁসি হোক, কেন ফাঁসি হোক না, তারাই আবার বলছে প্রকৃত ঘটনাটা কি সেটা জানতে পারলাম না আমরা। এই যে জিনিসটা, এইখানেই প্রশ্নটা আছে যে ক্যাপিটাল পানিশমেন্ট না দিয়ে যিনি অভিযুক্ত থেকে তো এখন আসামি হয়ে গেছেন, এখন অপরাধী হয়ে গেছেন। এই অপরাধ এবং তার দোষ লোয়ার কোর্ট বলেছে যে উনি দোষী, তার শাস্তি দিয়েছে, এবার আপার কোর্ট কি হবে, নিশ্চয়ই আপার কোর্টে যাবে। এই প্রসঙ্গে আপনাকে একটা কিছু তথ্য এবং একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে গোপাল কৃষ্ণ গান্ধী, তিনি একটা বই লিখেছিলেন অ্যাবলিশিং দ্য ডেথ পেনাল্টি, হোয়াই ইন্ডিয়া শুড শো নো টু ক্যাপিটাল পানিশমেন্ট। এই বইটায় তিনি লিখেছেন এটাও তর্কাতীত নয় যে ভারত তত্ত্বগতভাবে মৃত্যুদণ্ড বিরূপের মনোভাব পোষণ করে। নানা ধরনের কঠোর আইনে মৃত্যুদণ্ড প্রধান সাজা হিসেবে চিহ্নিত করা হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড প্রসঙ্গে সুপ্রিম কোর্টের অবস্থান একটা দোলাচলের মধ্যে। কোথাও বলা হচ্ছে ফাঁসি দাও এখনই, আবার কোথাও বলা হচ্ছে ফাঁসি দিও না। অর্থাৎ ভারতের শাস্তিদানের কোনো একটি নীতি নির্ধারিত হয়নি, যেটাকে সেন্টেন্সিং পলিসি বলা হয়, নেই। সমাজের বিবেক চাইছে, তাই মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। গোপাল কৃষ্ণ গান্ধী এই প্রসঙ্গে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের একটা বিরোধী মতামতের উল্লেখ করেছেন। পাশাপাশি ফেব্রুয়ারি মাসের 16 সালে দিল্লির জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের মৃত্যুদণ্ড সংক্রান্ত একটা প্রতিবেদনের কথাও তিনি তার বইতে উল্লেখ করেছেন। 1995 সালে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালতের সংবিধানের একটা ঐতিহাসিক রায়ের উল্লেখ করে গোপাল কৃষ্ণ গান্ধী লিখেছেন, সেই রায়ে বলা হয়েছে সবচেয়ে ঘৃণ্য মানুষেরও জীবনের অধিকার রয়েছে যা অলঙ্ঘনীয়। গোপালবাবু আরো লিখেছেন, মৃত্যুদণ্ড শব্দটি পরস্পর বিরোধী, কেননা দণ্ড শব্দটার আড়ালে এ দেশে রয়েছে এমন ব্যবস্থা যাতে দোষী ব্যক্তির চারিত্রিক সংশোধন হতে পারে। দণ্ড মানেই হচ্ছে ওকে শাস্তি, যার ফলে যে সমাজে ইতিবাচক ভূমিকা নিয়ে আবার সে ফিরে আসতে পারে, যা আইনি মৃত্যু সে সুযোগটা দেয় না। তাই দণ্ড কতটা কখনোই মৃত্যু হতে পারে না। এবং এই ব্যাপারে উনি ভেঙ্কারিয়া, ক্যামু প্রভৃতি ইন্টেলেকচুয়ালসদের কথা উল্লেখ করেছেন। তিনি এও বলেছেন মৃত্যুদণ্ডের পক্ষে যারা মানসিকভাবে প্রতিহত স্পৃহার অনুরক্ত, তবে আক্রান্তের অধিকার ও মৃত্যুদণ্ডের বিরোধের দ্বন্দ্বটিও অত সহজে মীমাংসা হওয়াটা মুশকিল। আপনি যে কথাটা বললেন, যদি তাকে মেরে ফেলা হয় আর যদি হিন্দু হয়ে থাকে তাহলে আর কবরে রাখার ব্যাপার থাকে না, বডি রাখার ব্যাপার নেই, তাকে পুড়িয়ে দেওয়া হলো। সুতরাং কোন ক্রমে যদি বিচার আরেকবার করার দরকার হয়, সে মৃত্যুদণ্ডকে পোস্টমর্টেম করা হয় মৃতদেহের, সেই সুযোগটা আর থাকে না। তাহলে একটা ভুল সিদ্ধান্তের ওপর তার কিন্তু মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে। সেটা আজকে অশোক কুমার গাঙ্গুলিও সেই কথা বলেছেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে চারিদিকে আমি দেখছি যা 100 জনের মধ্যে 95 জনই বলছেন মেরে ফেলা উচিত ছিল, মেরে ফেলা উচিত ছিল, মেরে ফেলার রায় দেওয়া উচিত ছিল। এটাকে আরো ইন্ধন জুগিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঘটনাটা ঘটেছে খুব খারাপ, নিঃসন্দেহে খুব খারাপ, কিন্তু এই একটা লোককে স্টেপগোট করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দিলেই তো আর ফাঁসি হচ্ছে না, তার তো ওপরের আদালতে যাওয়ার সুযোগ থেকে যাচ্ছে। তো সব ক্ষেত্রেই যদি আর ফাঁসি না হয়, একদম সুপ্রিম কোর্টে গিয়েও যদি ধরা যেতে পারে যে তার ফাঁসির আদেশ হলো না, তার কারাদণ্ড হলো, তখন তো মানুষের ক্ষোভ হবে যে বিচারের প্রতি তার নাকি আস্থা হারিয়ে যাবে। এটা আপনি কি বলবেন? দেখুন, যারা এই রাস্তায় নেমে ফাঁসির পক্ষে গলা ফাটাচ্ছে তাদের সংখ্যাটা, তারা সংখ্যাগরিষ্ঠ নয়। আপনি 95% নেয়, তারা সংখ্যাগরিষ্ঠ। 2 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে, 20 লাখ হতে পারে। পশ্চিমবঙ্গে যে জনসংখ্যা সেটা, বা গোটা ভারতবর্ষে 150 কোটি লোক সংখ্যা, সেটা না। প্রশ্ন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, আপনাকে তো স্যাম্পল সার্ভে করে বুঝতে হবে। না, স্যাম্পল সার্ভে করে বোঝা হচ্ছে। আমি বলছি যে ভারতবর্ষের সংবিধান বহুবার সংশোধন হয়েছে। এই সংশোধন আজকে আমরা জীবিত অবস্থাতে এই ক্যাপিটাল পানিশমেন্ট হয়তো সংশোধন হবে না,
অতীতে 50 বছর 100 বছর পরেও কিন্তু সংশোধন হবেই, না হওয়ার কিছু নেই। আমার বক্তব্য হচ্ছে না, উনি বিরলতম বলে এটাকে বিরলতম নয় বলে উনি মনে করেছেন। এই দেখুন, এই যে জাজমেন্টের যে বিষয়টা, জাজমেন্টের দুটো অংশ, একটা হচ্ছে ফ্যাক্ট, একদম ডেটা এন্ড ফ্যাক্ট, আর একটা হচ্ছে সার্কামস্ট্যান্সেস, এটা ধরে নেওয়া হয়। এই দুটো মিলিয়ে এগ্রিগেটে 34 নম্বরে পাস। এইবার জাজকে তো একটা কিছু করতে হবে, জাজ তো বলতে পারে না যে জাজমেন্ট দেবো না, সেও বলতে পারে যে সেটা বলারও অধিকার আছে জাজের, যে আমি জাজমেন্ট দিলাম না, আমি এটা হায়ার কোর্টকে পাঠিয়ে দিলাম। সেও হতে পারে যে আমি বুঝতে পারছি না, আমি এটা যে কনফিউজ আছি, এটাও হয়। তো এই যেমন লার্জার বেঞ্চে পাঠিয়ে দেয়, ধরুন সিঙ্গেল বেঞ্চে কোনো মামলা চলতে চলতে ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিল, ডিভিশন বেঞ্চে জাজেরা, এর মধ্যে ডিভিশন বেঞ্চে দুজন জাজ বলো না এটা চিফ জাস্টিস এরা করুক, আগে লার্জার বেঞ্চ, আজকে 10 জন 11 জন কনস্টিটিউশন বেঞ্চ যেগুলো হয় সেগুলো হয়, এবং সেখানে ডিভিশনও হয়ে যায়, 11 জনের ভেতর 6 জন একদিকে 5 জন একদিকে। প্রশ্নটা হচ্ছে যে ফাঁসি আর ফাঁসি নয়, এইটা কিন্তু ঠিক কারেক্ট ডিবেট নয়। কারেক্ট ডিবেট হচ্ছে এই মেয়েটিকে যে মারা হয়েছে, ওর মুখের একটা ছবি আমি দেখেছিলাম, কোন একটা সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছিল, যে যখন ওর বডিটা নিয়ে যাচ্ছে তখন মুখটা একটু দেখা গেছিল, তাতে মুখটা থ্যাঁতলানোর মতো ছিল। তাহলে এখানে প্লাস হচ্ছে সিবিআই তো আগে বলেছিল যে এটা লার্জার কনস্পিরেসি আছে, তাহলে এতে কি কথা বলছে? প্রশ্ন হচ্ছে এটা আমি মনে করি এটা হায়ার বেঞ্চে গেলে, তখন হায়ার কোর্টে গেলে সেটা আস্তে আস্তে আমার মনে হয় অনেকগুলো জিনিস খুলে যাবে এখানে। প্রশ্ন হচ্ছে এই যে কথাগুলো বলা হচ্ছে যে সঞ্জয় রায়ের লয়ার তারা কি প্রডিউস করেছে, কি সাবমিশন দিয়েছে, ও সঞ্জয় রায় বলেছে, জাজকেই বলেছে, আমাদের তো বলেনি, জাজকেই বলেছে আমাকে পিটিয়ে জোর করে লিখিয়ে নিয়েছে, এইসব কথাগুলো তো বলেছে। তাহলে এইগুলো কি যে যখন মামলাটা চলছিল এতদিন, রুদ্রাক্ষের কথাটা তখন উঠেছে কি ওঠেনি আমি জানি না, এই যে আমাকে পিটিয়ে সই করিয়ে নিয়েছে এজেন্সি, এখন কথাটা হচ্ছে এইগুলো কিন্তু আসবে, আমার মনে হয় আগে আসবে। ফাঁসিটা হয়ে গেলে, দেখো ফাঁসি হয়ে গেলে, ফাঁসিরও যদি অর্ডার হতো, আমি বলছি ফাঁসিরও যদি অর্ডার হতো, লোয়ার কোর্টের ফাঁসির অর্ডারটাই তো এক্সিকিউট হতো না, তাই তো লোয়ার কোর্টের ফাঁসির অর্ডারটা এক্সিকিউট হতো না। আর যারা ফাঁসি করে চিৎকার করছে তারা এখানে মেগানোমেলিয়া, জানেন তো, এদের কোনো স্ট্যান্ড নেই, এদের কোনো স্ট্যান্ড নেই। এখানে অনেক রকম আছে যে এই ঘটনা নিয়ে রাজ্য সরকারকে অপদস্থ করা কিভাবে যাবে, আবার সেন্ট্রালের যারা রাজনৈতিক নেতা তারা একরকম ভাবছে, এখানকার রাজনৈতিক নেতারা একরকম ভাবছে, গোটা জিনিসটা ফ্যাক্ট থেকে সেটা অভিমতের দিকে চলে যায়। সেটা তো উচিত নয়। সিবিআই যখন সিবিআই রিপোর্টে জাজ সন্তুষ্ট বলেছে যে আমি সিবিআই রিপোর্ট দেখে আমার, তারা যা সাক্ষ্য দিয়েছে মানে দুটো জিনিস হচ্ছে, সাক্ষী কি কেউ বলেছে না সার্কামস্টেন্স এভিডেন্স, দুটো এভিডেন্স হয়, একটা হচ্ছে সার্কামস্টেন্স এভিডেন্স, আর একটা হচ্ছে রিয়েল একদম ফ্যাকচুয়াল হচ্ছে সাক্ষী, একটা লোক দেখেছে, একটা লোককে খুন করছে একটা লোক, সে এই যেমন এগুলো এই যে ক্লোজ সার্কিট টিভিতে এখন সাক্ষী হয়ে গেছে, তাই তো ক্লোজ সার্কিট টিভি কিন্তু মানুষ নয়, এখন এভিডেন্স আর সার্কামস্টেন্স এভিডেন্স, এইটা সিবিআই যা দিয়েছে তাতে স্যাটিসফাইড হয়েছেন জাজ, কিন্তু রেয়ারেস্ট অফ দ্য রেয়ারে তিনি মনোনিবেশ করতে পারে, ফাইনাল সিদ্ধান্ত তিনি নিতে পারতেন। তিনি একটা ভাবছিলেন যে কি করব, এটা দুটো রায়ের কথাই বলেছেন, তার মানে তার কথা, কিন্তু দেখা গেল যে তিনি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার এটাকে মানতে চাননি। এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাকে, যে একটা পরিবারে তার অভিভাবক হন একটি সন্তানের তার বাবা মা, যদি ঠাকুরদা ঠাকুমা থাকে, বাবা মারা যদি শাসন করেন,
তখন ছুটে ঠাকুমা ঠাকুরদার কাছে চলে যান, হয় সেখানেও তারা বকুনি খাবেন, আর নয়তো তার স্নেহের আশ্রয় পাবেন, দুটোর একটা হতে পারে। সেরকম ভাবে আমরা কিন্তু আমাদের সুপ্রিম কোর্টটাকে দেখে থাকি যে সরকারের কাছে যদি আমরা কোনো না পাই কিছু, তাহলে আমাদের শরণাপন্ন হতে হবে শীর্ষ আদালতের কাছে। এই সম্পর্কে আপনাকে বলছি, পুরনো যে ভারতের ফৌজদারি দণ্ডবিধি ছিল তার 354/5 এর ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডাঙ্গ প্রাপ্ত আসামির গলায় দড়ি পরিয়ে মৃত্যু না হওয়া পর্যন্ত ঝুলিয়ে রাখা তখন এই সুপ্রিম কোর্টই বলেছিল অসাংবিধানিক এবং অবৈধ। এই মর্মে কেন্দ্রীয় সরকারকে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি, মানে তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে একটা 3 সদস্যের বেঞ্চ একটা নোটিশ জারি করে সরকার ও আইনসভাকে ভাবতে অনুরোধ করেছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার হলফনামা দাখিল করে বলেছিল মৃত্যুদণ্ডে সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে এই ফাঁসি। গত 100 বছর ধরে এইভাবে হয়ে আসছে, সুতরাং আর কিছু পাল্টানোর দরকার নেই, এই ফাঁসি চলবে। তারপর কিন্তু শীর্ষ আদালত চুপ করে গেছে। না, একটা জিনিস হচ্ছে, শুনুন, আমাদের যে কনস্টিটিউশন, একটা দেশে একরকম, আমাদের কনস্টিটিউশনে 4টে পিলার, 4th পিলারে মিডিয়া আছি আমরা, আর ফার্স্ট হচ্ছে আইনসভা, রাজ্যসভা এবং লোকসভা এবং রাজ্যে বিধানসভা। তারা আইন প্রণয়ন করে, যে আইনটা রাজ্যের আইন, কিছু আইন আছে সেটা হলো যৌথ আইন, আর কতগুলো আছে একদম কেন্দ্রীয় আইন। এই আইনটা তৈরি করার পরও, আইনটা লাগু হয়ে যাবার পরও কিন্তু সেটা এক্সিকিউট করবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, ওরা হচ্ছে 2nd পিলার। 3rd পিলারে রয়েছে হচ্ছে জুডিশিয়ারি। জুডিশিয়ারিকে কনস্টিটিউশন এমন ক্ষমতা দিয়েছে যে আইন যদি প্রণয়ন করে, আইন যদি লাগু হয়ে যায়, সেটাকে বাতিল করার ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে, হাইকোর্টের নেই। সুপ্রিম কোর্টের কনস্টিটিউশন বেঞ্চ যদি বলে, এই যে আপনি যদি বললেন যে ফাঁসিটা রদ করা বা থাকবে কি থাকবে না, সেটা নিয়ে পার্লামেন্টকে ভাবতে বলেছে বা কেন্দ্রীয় সরকারকে ভাবতে। তার সঙ্গে দুটো কথা বলেছে, অসাংবিধানিক এবং অবৈধ। অসাংবিধানিক এবং অবৈধ যদি হয় তাহলে সুপ্রিম কোর্ট ওটাকে স্ক্র্যাচ করে বাতিল করে দিল না কেন? সুপ্রিম কোর্ট তো অনেক আইন বাতিল করেছে। এই যে লাস্ট বড় আইন হচ্ছে কি কৃষক আইন, যে ফসলের দাম নিয়ে সুপ্রিম কোর্ট বাতিল করতে পারে না, ওটা তো হবে না, রাজ্যসভা এবং কেন্দ্রীয় থেকে মন্ত্রিসভা। আমি বলছি সুপ্রিম কোর্ট বাতিল করতে পারে, আপনি কনস্টিটিউশন ভালো করে একবার দেখে নেবেন। এবং এই যে কৃষি আইন যেটা নিয়ে এত আন্দোলন হলো কয়েক বছর ধরে, মারাও গেল, বেসিক্যালি ওটা পাঞ্জাব এবং হরিয়ানার জাট কৃষকরা করলো। সেই আইন তো কেন্দ্রীয় সরকার করে কার্যকর করেছিল, কেন্দ্রীয় সরকার কম্প্রোমাইজ করে নিয়েছিল। না, কম্প্রোমাইজ করে কিছু নেই, আইনটা তো বাতিল হয়ে গেল, আইনটা স্ক্র্যাচ করে দিল। এরকম অনেক আইন, শুনুন, অনেক আইন বাতিল করে দিয়েছে। একটা কথায় ফিরে আসি, এই সাধারণ মানুষের মধ্যে এই নৃশংসতম যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা যেহেতু সরকারি ঘেরাটোপে হয়েছে তার জন্য এতটা গুরুত্ব পাচ্ছে, এবং শহরে হয়েছে বলে। গ্রামাঞ্চলে এর থেকে আরো নৃশংস ভাবে কিন্তু দলিত বলুন, গরিব বলুন, দিনমজুর বলুন, তাদের বাড়ির মেয়েদের এর থেকে আরো 10 গুণ বেশি নৃশংস ভাবে খুন করে জ্বলন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বিরল থেকে বিরলতম বলেনি কোর্ট। না, বলেনি, তার কারণ হচ্ছে সেগুলো ঠিক মতো মাইলেজ দিয়ে সেটাকে যেরকম ঘটনা সেভাবে আসেনি। আজকে কলকাতার উপর ঘটনা হয়েছে বলে এটা আরেক বেশি গেছে। এখানে মোমবাতি মিছিল হয় কিন্তু জেলাতে হয়, ওখানে হবে না, এবং কাগজেও ছাতের পাতার তলার দিকে বেরোয়। একদম তাই। তাহলে এই মুহূর্তে এই যে মানুষের মধ্যে এই যে ক্ষোভ আছে, ক্ষোভ থাকুক না, ক্ষোভটা কি নিয়ে? ক্ষোভটা হচ্ছে ওই ডাক্তার মেয়েটির যে ঘটনাটা। এইবার এই যে ফাঁসি নিয়ে, দেখুন, ফাঁসিটা আর ফাঁসি কি ফাঁসি নয়, চেঁচামেচি করুক, প্রশ্ন সেটা নয়, কিন্তু আলটিমেটলি
এটা হায়ার কোর্টে গেলে সবাই কিন্তু এটা সুপ্রিম কোর্টও বলেছিল যে এটার একটা পরিষ্কার চিত্র বার করে দেওয়া উচিত করবে সিবিআই। আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে আসছে, সবচেয়ে শেষে যে প্রশ্নটা করব, আরেকটা ব্যাপার দাঁড়াচ্ছে, সেটা অবশ্য বিজেপির তরফ থেকে আরেক নেতা সজল ঘোষ একটু উস্কে দিয়েছেন। এই যে ফাঁসির অর্ডারটা নিম্ন আদালত দিল না, ধরা যাক এই আদেশটাই কার্যকর করলো হাইকোর্টে, এই আদেশটাই আবার থেকে গেল সুপ্রিম কোর্টে। প্রথম অবস্থায় যদি ফাঁসির অর্ডারটা হয়ে যেত, তাহলে উচ্চ আদালত বা এই আদালতের লড়বার একটা স্কোপ যারা ফাঁসি চাইছে তাদের জন্য যতটা সুবিধা হতো ততটা সুবিধা থাকছে না, এবং বলা হচ্ছে যে ফাঁসির অর্ডারটা না হওয়ায় সবচেয়ে বেশি চিন্তায় থাকবে শাসক দল। তারা নাকি যাদের বাঁচাতে চাইছে সেই বাঁচানোর জায়গাটা একটু কঠিন হতে চলেছে। দেখো, সজল বাবু তো রাজনৈতিক নেতা, সজলকে আমি চিনি। সজল ভুল বলেছি, এটা সজল নয়, এটা শঙ্কু হবে, শঙ্কু। শঙ্কু, আচ্ছা ঠিক আছে, শঙ্কু যা বলেছে বলুক। প্রশ্নটা হচ্ছে যে জাজ রায় দিয়েছে, জাজ যা বুঝেছে রায় দিয়েছে। প্রথম হচ্ছে এই লোয়ার কোর্টের জাজ বা হাইকোর্টের জাজই তো শেষ কথা নয়, শেষ কথা সুপ্রিম কোর্টের জাজেরা। অতএব এটা নিয়ে বেশি ভাবার এবং রাজনৈতিক মতামত দেওয়ার আমার মনে হয় কোনো মানে হয় না। উনি মনে করেছেন, এই রায় দিয়েছেন, উনি যে মনে করেছেন, এই মনে করাটার ভেতরে কিন্তু যে যুক্তিগুলো জাজও তো দিয়েছে, যে আমাকে এই সাপোর্ট দিয়েছে, এই সিবিআই রিপোর্ট দিয়েছে নিশ্চয়ই। অতএব জাজ যে রায়টা দিয়েছেন, জাজ সবসময় মনে করবে যে তার রায়টা যেন হায়ার কোর্টে বদল না হয়, তার কেরিয়ার বা তার একটা সম্মানহানি যাতে তখন বলবে এই তো আপনি দিয়ে দিয়েছিলেন, দেখুন ওখানে ফাঁসি দিয়ে দিল, তাই না? অতএব জাজ অনেক ভেবেছে। তার মানে কি জাজের 100% স্যাংটিটি জাজের রায়টায় সে নাও হতে পারে। যাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কি 100% স্যাংটিটি পেয়ে, উনি বলেছেন আমার মনে হয়েছে। একদমই তাই। সিবিআই এর যে রিপোর্ট, সেই রিপোর্ট পর্যালোচনা করে এবং সিবিআই যা যা দিয়েছে সাক্ষ্য প্রমাণ, সেইটা আমি বিরোধী পক্ষের আইনজীবীর যে যুক্তি, হ্যাঁ এগুলো করেছেন, তাই তো হয় সবটা করে আমি আমার যা মনে হয়েছে, ওনার মনে হয়েছে বিরলতম নয়, ডিবেট চলতে পারে। ওনার মনে হয়েছে বিরলতম নয়, কেন বিরলতম নয় সেটা তো জাজ তো ওপেন ফোরামে আসবে না নিশ্চয়ই, যে আপনি কেন এটাকে বিরলতম মনে করলেন না, কেন বাধ্য নন, আপনি ফাঁসি দিলেন না। এখন লোয়ার কোর্টে জাজের বিরুদ্ধে মামলা করতে পারে কেউ, যদি মনে করে যে এই রায়টা ঠিক নয়। মামলার তো বহু রকম দিক আছে, অনেক দিক আছে মামলাতে, এবং মামলা তো আজকাল এমন এমন মামলা ওঠে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, গ্রহণ করে নিচ্ছে। না, তাহলে আমি কথাতে ফিরে আসি সেই আবার, সেটা যে এই যে বৃহত্তর সাধারণ নাগরিক যারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়, তারা শুধু ন্যায় চায়, নিরাপত্তা চায়, মেয়েটির প্রতি তারা সহানুভূতিশীল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা যে ভাষায় যেভাবে এই ফাঁসির দাবি করছে, সেখানে একটা হিংসাত্মক চেহারা ফুটে উঠছে। এটাকে কি বলবেন, এটা একটা মানসিক সমস্যা? হ্যাঁ, এটা মানসিক ব্যাপার। তো একটা লোককে আমি রাস্তায় পিটিয়ে মেরে দিলাম, পকেট মেরেছে, মা পেটাতে 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 সে ওখানে তাকে ফেলে রেখে চলে গেল। অদ্ভুত একটা পথ চলতি মানুষ, তাই না? এটা তো হতে পারে না। না, তার প্রথম হচ্ছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তার পিতা রাজীব গান্ধীর যারা মারার জন্য দায়ী, তাদেরও ফাঁসির দাবি করতে পারতেন। সে করতে কি করে। যাই হোক, এখন প্রথম হচ্ছে যে লোয়ার কোর্ট যে রায়টা দিয়েছে, সেই রায়টা এটাই থাকবে না, এরপরে আর হাইকোর্টে যাবে। কারা যাবে না যাবে এটা ইন্ডিভিজুয়াল লয়ারও চলে যেতে পারে, তাই না? এটা আগামী দিনে বোঝা যাবে কিভাবে হবে ব্যাপারটা। হ্যাঁ, লয়াররা চলে যাবে, তারা গিয়ে ওখানে যদি প্রমাণ করতে পারে যে না, লোয়ার কোর্টে যে জাজমেন্টটা হয়েছে
সাক্ষ্য প্রমাণ যার ভেতরে কিছু গলত আছে, ফাঁক আছে, সেটা বলতে পারি তারা। নির্যাতিতার মা কিন্তু খুব পরিষ্কার ভাবে, খুব বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলেছেন জাজের কাছে যেভাবে প্লেস করা হয়েছে সেইভাবেই জাজ তার রায় দিয়েছেন। হ্যাঁ, ঠিকই, একদম সঠিক কথা। জাজের কিচ্ছু করার নেই। জাজ তো নিজের মন থেকে রায় দিতে পারবে না। যার মেয়ে হারালো তিনি এত যুক্তিপূর্ণ কথা বলতে পারছেন, আর বাদবাকিদের মধ্যে আবেগের বন্যায় ভেসে গিয়ে তারা মানে জাজের প্রতি উষ্মা প্রকাশ করছেন। করুক, যেটা পাচ্ছে করুক, আইনের পথে চলবে। আমাদের বিচার ব্যবস্থা যথেষ্ট স্ট্রং, বিচার ব্যবস্থার উপর আস্থা হারালে চলবে না। আমাদের কনস্টিটিউশন যথেষ্ট স্ট্রং। আমাদের কনস্টিটিউশন ইন্দিরা গান্ধীর মেম্বারশিপ, পার্লামেন্টের মেম্বারশিপ বাতিল করে দিয়েছিল। আমাদের সংবিধান অনুযায়ী 8 জন মুখ্যমন্ত্রী জেল খেটেছে, এখনো জেলে আছে, খুব সম্ভবত চৌতালা। আর এখানে ঝাড়খণ্ডে, ওখানে লালু প্রসাদ যাদব। এ তো হয়েছে। আমাদের আপনার পার্লামেন্টের মেম্বাররা জেল খেটেছে, মন্ত্রীরা জেল খেটেছে, বিজেপি দলের যে বঙ্গারু লক্ষ্মণ যে সভাপতি ছিল সে জেল খেটেছে, তাই না? এখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও জেল খেটেছেন। হ্যাঁ, সেটা আপনার কথা হচ্ছে দুরকম জেল খাটা, জানেন তো। একটা হচ্ছে কজটা কি, পলিটিক্যাল কজে যদি জেল খাটে সেটা আলাদা, সাংবাদিকতার কজে জেল খেটেছে সেটা আলাদা। কিন্তু দুর্নীতি এবং অন্যান্য ব্যাপারে জেল খাটানো অনেক রকম আছে। জেল তো বোন সেনগুপ্ত খেটেছিলেন, আপনার গৌর কিশোর ঘোষ জেল খেটেছিলেন, সেটা প্রশ্নটা হচ্ছে আমাদের সংবিধান যথেষ্ট শক্তিশালী সংবিধান, এবং সংবিধান বহুবার আমাদের এই যে রাজীব গান্ধী বলেছিল PM to DM, এমনি তো বলেছি PM to DM, তাই না? যে তখন দেখিয়েছিল 87% টাকা মাঝখানে খরচ হয়ে যায়, মাত্র বেনিফিশিয়ারি পায় 13 পয়সা, 1 টাকা 87 পয়সা দিয়ে। তখনই রাজীব গান্ধী বলেছিলেন যে আমরা সরাসরি বেনিফিশিয়ারির হাতে দেবো। এই যেমন লক্ষ্মীর ভান্ডার ডাইরেক্টলি বেনিফিশিয়ারির কাছে যাচ্ছে, বা কৃষির ব্যাপারে যা কিছু দুর্নীতি, ডাইরেক্ট যাওয়াতেও অনেক দুর্নীতি হচ্ছে। এটা আলাদা প্রশ্ন। দেখুন, আপনি দুর্নীতিমুক্ত রাজ্য বা রাষ্ট্র তো গঠন করতে পারিনি আজ পর্যন্ত। গান্ধীজি মৃত্যুর কয়েকদিন আগে কংগ্রেসকে একটা চিঠি লিখেছিলেন। তখন গান্ধীজি কংগ্রেসের সদস্য ছিলেন না। যে উদ্দেশ্যে কংগ্রেস গঠন করা হয়েছিল তার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। কংগ্রেস দলটা ভেঙে দাও, এবং তাহলে কি করে চলবে সরকার। উনি বলেছিলেন যে নির্দল, মানে কোন দলহীন গণতন্ত্র, সেইভাবে পঞ্চায়েত থেকে হিসেব দিয়েছে। চিঠিটা আমার কাছে আছে একটা কপি। হতে 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 পার্লামেন্ট পর্যন্ত যাবে, গিয়ে তারপরে শাসক দল তারা প্রধানমন্ত্রী হবে এই সমস্ত দলহীন গণতন্ত্রের কয়েকদিন পরেই। আপনি এই ব্যাপারে অন্তত এইটা বলছেন যে বিরোধীরা যে কথাটা বলছে যে ফাঁসিটা হয়ে গেলে পরে মমতা সরকার অনেকটাই নিশ্চিন্ত থাকতেন। যে নিশ্চিন্ত থাকো না দেখলে সেটা আমার কথা। শোন, আইনের পথে চলবে, আর রাস্তায় লোক চেঁচানোর কথা চেঁচাবে, আপনি তো কিছু কাউকে আটকাতে পারবেন না। শাসক দল তো বিরোধীদের কথা বলবে না, আর বিরোধীরা কি শাসক দলের কথা বলবে? বিরোধী যখন শাসক হবে যে কথাটা বলেছেন যে আমরা যদি এই তদন্তটার দায়িত্বটা আমাদের হাতে থাকতো, আমাদের হাত থেকে যদি কেড়ে না দিত, তাহলে আমরা ফাঁসির অর্ডারটা করিয়ে দিতাম। ঠিক আছে, উনি রাজনৈতিক ব্যক্তি হিসেবে বলেছেন, সেটা আমাদের অত বেশি ওটা নিয়ে গুরুত্ব দেওয়া দরকার নেই। জাজমেন্ট হয়েছে, জাজমেন্টটা পুরোটা সকলের পড়া উচিত। আমার মনে হয় জাজমেন্টটা বাংলা, ইংরেজি, হিন্দিতে বই করে বের করে দেওয়া উচিত। যেহেতু এরকম একটা এত গুরুত্বপূর্ণ মামলা, সেটা ছেপে দিয়ে দেওয়া উচিত। ছেপে দিয়ে লোকে বুঝুক সেটা রায়টার ভেতরে সিবিআই কতটা গুরুত্ব দিয়ে এই রিপোর্ট দিয়েছে। আগে যে বলছিল একরকম, এখন কি রায়টা এখন কি ঠিক মতো পেয়েছে, কে সাক্ষী দিয়েছে। এটা তাহলে পরিষ্কার যে এই ছোট কোর্টের এই অর্ডারের পরিপ্রেক্ষিতে ঘটনার গুরুত্ব মোটেই কমছে না। আগামী দিনে তদন্তে সিবিআই কোন জায়গাটায় গিয়ে পৌঁছয় এবং এর গুরুত্বে আর কে জড়িত সেই ব্যাপারগুলো আস্তে আস্তে সামনে আসবে।
এই ব্যাপারগুলোই আমাদের এখনো অপেক্ষা করে দেখতে হবে। তাই হবে। হ্যাঁ, ওকে। তাহলে এখানেই শেষ করছি আজকের মতন। বাবু অনেক অনেক নমস্কার, অনেক ধন্যবাদ। নমস্কার, নমস্কার, থ্যাংক ইউ। ওকে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।